আসসালামু আলাইকুম। আজকের সেশনে আমরা কোভিড-19 এবং এর কারণে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনে কি কি ইফেক্ট আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এই আলোচনাটির প্রত্যেকটি লেভেলের স্টুডেন্টের জন্য প্রযোজ্য। সার্টিফিকেট বলি, প্রফেশনাল লেভেল বা অ্যাডভান্স বলি, প্রত্যেকের জন্য প্রযোজ্য। মোস্টলি প্রফেশনাল এবং অ্যাডভান্স লেভেল স্টুডেন্টদের জন্য এটি অতিমাত্রায় জরুরি। আমার মনে হয় এই লেকচার থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আমি চেষ্টা করেছি প্রত্যেকটি জিনিস কভার করার জন্য, এবং এইটা কভার করতে গিয়ে যে জিনিসের আমি হেল্প নিয়েছি সেটা হচ্ছে আইএফআরএস বক্সের, সিলভিয়ার আইএফআরএস বক্স, এবং বড় বড় অডিট ফার্মগুলো অর্থাৎ বিগ ফোর, এছাড়াও অনেক বিগ টেনের ভিতরে যারা আছে ওই অডিট ফার্মগুলোর, গ্লোবাল অডিট ফার্মগুলোর, তাদের বিভিন্ন পাবলিকেশন এবং আইএফআরএস ফাউন্ডেশন এর পাবলিকেশন, এবং আমাদের আইসি ভিউ কোভিড-19 সিচুয়েশন নিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে একটি গাইডলাইন দিয়েছেন দুইটা আঙ্গিকে, একটা রিপোর্টিং এর ক্ষেত্রে, একটা অডিটিং এর ক্ষেত্রে। সেখান থেকে কিছু হেল্প নিয়ে অ্যাকুমুলেটেড করে আজকের সেশনটাকে প্রিপেয়ার করা হয়েছে। আই হোপ সো এটা আপনাদের কিছুটা হলেও প্রিপারেশনে, সেটা রিপোর্টিং এ বলি অথবা অডিটিং এ বলি, ইভেন দো অ্যাডভান্স লেভেলের রিপোর্টিং এর ক্ষেত্রে বলি না কেন, সেটা কিছুটা হলেও আপনাদেরকে হেল্পফুল হবে আপনাদের জন্য। সো হোয়াট ইজ হ্যাপেনিং কারেন্টলি, আমরা সবাই জানি যে গত কয়েক মাস ধরে করোনা ভাইরাস এমন একটি ওয়ার্ড হয়ে গেছে যে ওয়ার্ডটা হয়তো আমরা অন্য যে কোনো ওয়ার্ডের থেকে সব থেকে বেশি মাত্রায় ইউজ করতেছি। সেটা করোনা ভাইরাস বলে বলি না কেন, কোভিড-19 বলে বলি না কেন, যে নামেই তাকে ডাকি না কেন সেই নামেই হোক। সো এটার কারণে শুধুমাত্র যে মানুষের জীবনের প্রতি আহ, জীবন যাচ্ছে সেটা না, এটা অনেক আঙ্গিকে আমাদের ডেইলি লাইফে এফেক্টেড করছে। সো বিজনেসকে সব থেকে বেশি মাত্রায় এটাকে ইফেক্ট করছে, কারণ গভর্নমেন্টের মেজার বলি অথবা মানুষের ভিতরে ভয়ভীতি বলি না কেন, যেটাই হোক না কেন, যে কারণেই বলি, মেইনলি গভর্নমেন্ট মেজার্সের কারণে আমাদের বিজনেসগুলো শাটডাউন হয়ে আছে। সো ডেফিনেটলি রেভিনিউতে একটা ইফেক্ট পড়ছে। সবগুলো যেহেতু ক্লোজ হয়ে আছে, বিজনেসের সাপ্লাই চেন ইজ অলমোস্ট ব্রেক। সো সব কিছুর ওপরে বেস করে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, বিজনেসের ইম্প্যাক্ট ইজ ভেরি হাই। সো এটার কারণে ডেফিনেটলি আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন প্রিপারেশন করবেন, সেটার আঙ্গিক বলি, প্রেজেন্টেশনের ধরন বলি, ডিসক্লোজারের ইম্প্যাক্ট বলি, সব জায়গাতেই কোনো না কোনো ইম্প্যাক্ট অবশ্যই চলে আসবে। আমরা সেগুলো নিয়ে একটু একে একে আলোচনা করি। সো ভেরি ফান্ডামেন্টাল থিং হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে গোয়িং কনসার্ন বেসিসে প্রিপেয়ার করি। সো ইটস a very good tricky question now. Does the going concern principle still apply? ফার্স্ট স্প্রিটটাকে রক্ষা করার জন্য, বা যদি বলি স্টপ করার জন্য, গভর্নমেন্ট সব কিছুই লিমিটেড করে দিয়েছে। সো বিজনেস অপারেশন ইজ নট আউট অফ দ্যাট। সো যার কারণে হচ্ছে কি, রেভিনিউতে ইম্প্যাক্ট করছে, অপারেশন ডিসরাপ্টেড হচ্ছে। সো আমি যদি কোশ্চেন করি, ইজ দিস হ্যাপেনিং one more step ahead, like 2 or 3 months ahead, many business will not survive for next 12 months. হতে পারে কোনো কোনো বিজনেস অলরেডি ডেড, about to dead, some will died later on. So this is a very fundamental question for going concern principle, that can a business survive the next 12 months? এবং এটা যদি একটু আইএফআরএস এর আঙ্গিকে আমরা চিন্তা করি, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলছে যে এনটিটি দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনে, উইচ ইজ ভেরি ক্লিয়ার দ্যাট এনটিটি অপারেশনে কন্টিনিউ থাকবে ফোরসিবল ফিউচারে, উইচ ইজ 12 মান্থ। আইএস 1 বলছে ম্যানেজমেন্ট গোয়িং কনসার্নে অ্যাসেস করবে যখন সে প্রিপারেশন করবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো হিয়ার ইজ এ থট, what is the when financial statement is when the management preparing the financial statement, definitely not in 31st December. If ওই কোম্পানির জন্য ইয়ার এন্ড যদি 31st ডিসেম্বর হয়, দ্যাট ইজ এ রিপোর্টিং ডেট, নট দ্য প্রিপারেশন ডেট। প্রিপারেশন কিন্তু আরো পরে হয়। সো
ইন এ সেন্স যদি বলি যে প্রিপারেশন কমপ্লিট কখন হচ্ছে, যখন বোর্ড এটাকে অথরাইজ করছে, অর্থাৎ অথরাইজ ফর ইস্যু করছে। সো দিস ইজ দ্য অথরাইজেশন। সো হোল্ড দ্যাট থট ইন ইউর মাইন্ড, আমরা সবাই এটা জানি। সো ডেফিনেটলি এই দুইটা জিনিস, অর্থাৎ উপরে যেটা বলতেছে যে যখন আপনি প্রিপেয়ার করবেন কনসেপচুয়াল প্রিপারের ক্ষেত্রে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনে যে কোন এন্টিটি ফোর্সিবল ফিউচারে চলবে কিনা। আইস ওয়ান বলতেছে ইউ উইল অ্যাসেস ইট। সো ইন বোথ কেসেস আপনাকে কয়েকটি কোশ্চেন এখন কারেন্ট সিনারিওতে, অর্থাৎ কোভিড-19 সিনারিওতে বা করোনা ভাইরাসের সিনারিওতে ফিউ কোশ্চেন ইউ নিড টু আস্ক বিফোর। আপনি যদি এখনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন শেষ না হয়ে থাকে, সে প্রিপারেশনের সঙ্গে যদি আমরা আসি, ধরেন কোনো কোম্পানি 31 ডিসেম্বরে তার ইয়ার এন্ড ছিল, সাধারণত কি হয় মার্চ কিংবা এপ্রিল, অনেকের ক্ষেত্রে সেটা ফেব্রুয়ারিতেও হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রিপারেশন হয়ে দেন ইস্যুতে যায়। সো এখনো যদি আমরা এই সিনারিওতে চিন্তা করি যে কারো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এপ্রিলে প্রিপেয়ার হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে তখন গোয়িং কনসার্নকে অ্যাসেস করা কিন্তু আইএসও 1 অনুযায়ী বাধ্যতামূলক হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আপনাকে 4টা কোশ্চেন আমি এখানে ব্রড আঙ্গিকে দাঁড় করিয়েছি। সো এখানে 4টা কোশ্চেন যেটা আস্ক করতে বলতেছে যে আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রং কিনা। দ্যাটস ভেরি স্ট্রং। এই আপনি কে, আপনি হচ্ছে কোম্পানি বা অর্গানাইজেশন। আর ইউর অ্যাসেটস ইজ হাইলি কোয়ালিটি, মানে আপনার অ্যাসেটসটার কোয়ালিটি ইজ বেটার কিনা। উইল ইউর কোম্পানি উইল সার্ভাইভ ফর নেক্সট 12 মান্থস or so. অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন হচ্ছে ডু ইউ হ্যাভ অল্টারনেটিভ সোর্সেস অফ ফাইন্যান্সিং, বিজনেসের জন্য কি আছে কিনা। এখন এই 4টা কোশ্চেনের অ্যান্সার যদি আপনার কাছে পজিটিভ হয়, তাহলে ওকে, ইউ আর গোয়িং কনসার্ট, নো ওয়ারিজ। বাট যদি না হয়, তাহলে কি করতে হবে, আপনাকে ডিফারেন্স প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে। এখন কারেন্ট সিনারিওর ক্ষেত্রে যেটা ঘটতেছে, আমাদের প্রত্যেকটা মেজর কিন্তু গভর্নমেন্ট ড্রিভেন বিভিন্ন মেজারমেন্টের কারণে হচ্ছে, এবং সবার এই অ্যাসেসমেন্টটা ফুললি স্যাটিসফাইবল ভাবে কমপ্লিট করা আনসার্টিনিটাকে ইজ ভেরি টাফ। সো সেক্ষেত্রে আপনি গোয়িং কনসার্ন বলবেন কি বলবেন না, সেটা কিন্তু এখন ইজ এ ম্যানেজমেন্ট মেজারমেন্ট অ্যান্ড দেয়ার অ্যাসেসমেন্ট ইজ ভেরি ক্রিটিক্যাল হতে হবে এক্ষেত্রে। সো আমরা যদি গোয়িং কনসার্নে থাকি, তারপরেও আমাকে যে জিনিসটা করতে হবে, আমার যে আনসার্টেনিটি গুলো আছে, সেই আনসার্টেনিটি গুলোর ব্যাপারে আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজার করতে হবে। অলদো যখন আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা শেষ করেছেন 31 ডিসেম্বরে, ইন বাংলাদেশ কারেন্ট সিনারিও, আপনার কাছে কিন্তু এই আঙ্গিকটা তখন ছিল না, অর্থাৎ কোভিড-19 বা করোনা ভাইরাসের যে ইফেক্ট, এই ইফেক্টের কিন্তু কোনো ক্লু আপনার কাছে ছিল না। তারপরেও আপনাকে এই সিচুয়েশনে, যেহেতু আইএস ওয়ান বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী বলছে যে আপনাকে অ্যাসেস করতে হবে বা অ্যাজাম্পশনকে ক্রিয়েট করতে হবে কখন, প্রিপারেশনের ক্ষেত্রে। সো ইউ আর নাও প্রিপেয়ারিং। সো সেক্ষেত্রে আপনাকে ওই আনসার্টিনিটি গুলোকে ডিসক্লোজ করতে হবে ইন এ ব্রড ম্যানার। এখন যদি আমরা ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম কোম্পানি উইল কনক্লুড দ্যাট দে আর ইন গোয়িং কনসার্ন, তারপরেও করোনা ভাইরাস আউটব্রেকের কারণে অ্যাকাউন্টিং এর কিছু কিছু হেডের কনসিডারেশনে আপনাকে চেঞ্জ আনতে হতেও পারে, অথবা ডিসক্লোজার ফ্যাক্টে আপনার বাড়তি কিছু ডিসক্লোজার দিতে হতে পারে। সো এখানে কয়েকটি জিনিসকে আমি দাঁড় করিয়েছি। একটু ভালোভাবে চিন্তা করলে দেখেন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট একটা ইম্প্যাক্ট আসবে, আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। অ্যাসেট ইম্পেয়ারমেন্টে আসতে পারে, গভর্নমেন্ট গ্র্যান্ট, গভর্নমেন্ট অনেক ইনসেন্টিভ দিচ্ছে, তো সেটা গভর্নমেন্ট গ্র্যান্ট হিসেবে একটা অ্যাকাউন্টিং এর ইম্প্যাক্ট আসবে। ইনকাম ট্যাক্স একটা ইম্প্যাক্ট আসতে পারে, লিজে আসবে, রেভিনিউ রিকগনিশনে, ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ড, এটা নিয়ে আমরা বড় আলোচনা করব পরে। আরো ছোটখাটো কিছু এস্টিমেশন আছে এবং কিছু ডিসক্লোজার রিকোয়ারমেন্ট আসতে পারে, আমরা এক এক করে এগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কিভাবে ইম্প্যাক্টেড হতে পারে, একটা ইম্প্যাক্ট হতে পারে যে আপনার কারেন্ট ভালনারেবিলিটি ডিউ টু কনসেন্ট্রেশন আর লিকুইডিটি রিস্ক। কনসেন্ট্রেশন হচ্ছে যে কোনো জিনিসে আপনার অতিমাত্রায় নির্ভরশীলতা আছে, অথবা আপনার একটা বিজনেস আছে উইচ ইজ অ্যাট রিস্ক। লাইক কারেন্ট সিনারিওর ক্ষেত্রে দুইটা ইন্ডাস্ট্রিকে আপনি চোখ বুঝে একেবারে কনক্লুড করতে পারবেন যে এই দুটো ইন্ডাস্ট্রি ব্রড আঙ্গিকে এফেক্টেড হবে। তার ভিতরে একটা হচ্ছে এয়ারলাইন্স অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে ট্যুরিজম। সো এই দুটোর ক্ষেত্রে দুই জায়গায় ইম্প্যাক্ট হবে, ওয়ান ইজ বিজনেস অপারেশনে, দুই নম্বর হচ্ছে তাদের লিকুইডিটিতে। সো দে উইল ইম্প্যাক্টেড এ লট। সেকেন্ড হচ্ছে অ্যাসেট ক্লাসিফিকেশন এন্ড বিজনেস মডেল অ্যাসেসমেন্ট, ইম্প্যাক্ট অন সেলস, অর্থাৎ আপনার সেলসের ইম্প্যাক্টের কারণে কোনো বিজনেস অ্যাসেটের ক্লাসিফিকেশন চেঞ্জ হতে পারে কিনা।
এখন আপনার সেলস এর ইম্প্যাক্টের কারণে হতে পারে আপনার ইনভেস্টমেন্টকে ভাঙতে করেছে। ইনভেস্টমেন্ট ডেফিনেটলি ইউজ ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তাহলে সেক্ষেত্রে ওখানে কোনো আপনার মডেলে চেঞ্জ আনতে হবে কিনা, অর্থাৎ যে অ্যাসেটটাকে আপনি হয়তো হোল্ড ফর কালেকশনের ক্ষেত্রে ধরে রেখেছিলেন সেটাকে এখন আপনাকে ডিফারেন্ট আঙ্গিকে রিকগনিশন করতে হবে কিনা, দ্যাট ইজ এ পয়েন্ট অফ কনসার্ন। নাও কন্ট্রাক্ট মডিফিকেশন। কন্ট্রাক্ট মডিফিকেশন এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে হতে পারে, লাইবিলিটি ক্ষেত্রে হতে পারে। আপনার একটা লোন আছে, সো এখন লোন কিন্তু অটোমেটিক্যালি মডিফাই হয়ে যাবে। লাইক আপনি গভর্নমেন্ট এখন দুইটা স্কিম দিয়েছে, আপনার অনেকগুলো স্কিম দিয়েছে বিজনেসের ক্ষেত্রে। রিডিউস ইন্টারেস্ট রেটও দিচ্ছে, অনেক ক্ষেত্রে ওয়েভার দিচ্ছে যে সার্টেন টাইমস পর্যন্ত আপনাকে ইন্টারেস্ট দিতে হবে না, সার্টেন টাইম পর্যন্ত আপনাকে পেমেন্ট করতে হবে না। সো দ্যাট ইজ ডেফিনেটলি কন্ট্রাক্ট মডিফিকেশন। সো এই কন্ট্রাক্ট মডিফিকেশনের কারণে কোনো কারণে আপনি অ্যাজ এ ব্যাংক অর অ্যাজ এ বড় বড়োয়ার, যেই হন না কেন, লেন্ডার হন আর বড়োয়ার হন, যে ক্ষেত্রেই হন না কেন, আপনার দুই পাশেই কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। সো আপনার এই অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দ্যার ইজ এ ভেরি সাবস্টেন্সিয়াল পার্ট অফ কনসিডারেশন ওয়েদার ইউ হ্যাভ টু মেক এ ডিফারেন্ট অ্যাসেসমেন্ট। এখন আপনি যে কনসিডারেশনটা পেলেন গভর্নমেন্টের কাছ থেকে ওয়েভার ফর্মে বলি, অথবা যেটাকে আপনাকে ডিলে ফর্মে বলছি না কেন, যে আপনাকে পেমেন্টটা ডিলে করা হচ্ছে, যে ফর্মে বলি না কেন, ওয়েদার আপনি এটাকে গভর্নমেন্ট গ্র্যান্ট রিকগনিশন করবেন নাকি এটাকে ওয়েভার রিকগনিশন করে ডি রিকগনিশন করবেন, নাও দিস পয়েন্ট অফ কনসার্ন। সো আমরা গভর্নমেন্ট গ্রান্টে গিয়ে ওটাকে আর একটু ডিটেল ভাবে আলোচনা করব। আর একটা সিম্পল জিনিস আছে এক্সপেক্টেড ক্রেডিট লস। আমরা জানি আমরা রিসিভেবলের ক্ষেত্রে এটা করে থাকি। সো এক্সপেক্টেড ক্রেডিট লস ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনাকে এখন একটু আরেকটু ব্রড আঙ্গিকে চিন্তা করতে হবে। আমরা যেটাকে নর্মাল সেন্সে চিন্তা করতাম সেখান থেকে একটু ডিফারেন্ট আঙ্গিক চিন্তা করতে হবে। সিম্পল থটে আমরা যদি বলি যে আপনার ধরেন একটা, আপনি ডিলারের বিজনেস করেন, সো আপনার ডিলার আপনার কাছ থেকে বাকিতে পণ্য নিয়ে দেন বিক্রি করে আপনাকে টাকা দেয়। সো ইউ হ্যাভ লেফট সাম রিসিভেবল টু হিম। এখন আগে হয়তো চিন্তা করতেন যে কারেন্ট মার্কেট প্র্যাকটিসে কতগুলো ডিলারের কাছ থেকে আপনার রিসিভেবল আনকালেক্টেবল হতে পারে, তার একটা পার্সেন্টেজ ক্যালকুলেশন করে আপনি তো ইসিএল ক্যালকুলেশন করতেন। নাও ইউ হ্যাভ টু কনসিডার ইন এ ডিফারেন্ট ওয়ে। লাইক এক মাস যদি বন্ধ থাকে তাহলে কতটুকু প্রবাবিলিটি হতে পারে, 6 মাস যদি এভাবে প্যান্ডেমিকের কারণে বন্ধ থাকে তাহলে কেমন হতে পারে, 1 বছর যদি বন্ধ থাকে তাহলে তাহলে কেমন হতে পারে। সো নাও ডাইমেনশন উইল বি চেঞ্জ। সো ডেফিনেটলি আপনার ইসিএল ক্যালকুলেশনের এক্সপেক্টেড ক্রেডিট লস অবশ্যই বেড়ে যাবে। এখন আপনি চাইলেই ইসিএল কে ক্যালকুলেট করতে পারবেন না, কারণ আপনার মন গড়া ক্যালকুলেশন আইএফআরএস অ্যালাউ করে না। সেক্ষেত্রে তিনটা বাধ্যতামূলক জিনিস আছে যেটা আপনাকে কনসিডার করতে হবে। একটা হচ্ছে আনবায়াস প্রবাবিলিটি। আপনি যে প্রবাবিলিটিটা নেবেন সেটা আনবায়াস হতে হবে। সো ইউ হ্যাভ টু অ্যাসেস ভেরি ক্লিয়ারলি, ভেরি থটফুলি আপনার ইনফরমেশন যেগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে অবশ্যই আপনাকে অথেন্টিক সোর্স থেকে নিতে হবে। দেন টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি আপনাকে কনসিডার করতে হবে, অর্থাৎ কতটুকু লস হতে পারে সেই জিনিসটাকে আপনাকে এখানে কনসিডারে আনতে হবে। রিজনেবল অ্যান্ড সাপোর্টেড ইনফরমেশন। আপনি যে ইনফরমেশন আগের দুইটা ক্ষেত্রে নিচ্ছেন, যে ইনফরমেশনগুলোকে অবশ্যই সাপোর্টিভ হতে হবে। এখন এই ইসিএল ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আরো বাড়তি কিছু জিনিসকে কনসিডার করতে হবে। ফার্স্ট তাকে চিন্তা করতে হবে এই সিচুয়েশনের কারণে তার সিগনিফিকেন্ট ক্রেডিট রিস্কে সিগনিফিকেন্ট কোনো ইনক্রিজ আসছে কিনা, যেটার কারণে তাকে ডিফারেন্ট ভাবে রিপোর্টিং করতে হতে পারে। আরেকটা হচ্ছে এই আপনি এই সিচুয়েশনে গভর্নমেন্টের কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন কিনা, অর্থাৎ এই যে আপনার কাস্টমারকে গভর্নমেন্ট একটা ফোর্সফুলি ওয়েভার দিয়ে দিচ্ছে, ওয়েদার গভর্নমেন্ট উইল গিভ ইউ দ্যাট ওয়েভার পোর্শন টু ইউ। তো সেটাকে আপনাকে কনসিডার করতে হবে। অর আপনার আলটিমেট প্যারেন্ট কোম্পানি থেকে কোনো আপনি সাপোর্ট পাচ্ছেন কিনা সেটাকেও কনসিডার করা লাগবে। থার্ড হচ্ছে আপনি গভর্নমেন্ট যে গ্যারান্টিগুলো দিচ্ছে, অর্থাৎ লো মার্কেট রেটে ফি দিতে বলছে, লেন্ডারকে কিছু ওয়েভার দিতে বলছে, এই জিনিসটাকে আপনি গভর্নমেন্ট গ্র্যান্ট হিসেবে অ্যাকাউন্টিং করবেন না ডিফারেন্ট ভাবে অ্যাকাউন্টিং করবেন, সেটাকেও কনসিডারেশনে নিতে হবে। নাও ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট। আমরা জানি যে প্রতি রিপোর্টিং পিরিয়ডে আমার অ্যাসেটকে ইম্পেয়ার করতে হয়। সো এই ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে সিম্পল সূত্র হচ্ছে আপনার ক্যারিং অ্যামাউন্টের সাথে আপনার রিকভারেবল অ্যামাউন্টের ডিফ কম্প্যারিজন করতে। এখন রিকভারেবল অ্যামাউন্ট বের করি কিভাবে, আমরা নিয়ে হচ্ছে হায়ার অফ ফেয়ার ভ্যালু লেস ডিসপোজাল কস্ট এবং ভ্যালু ইন ইউজ। এখন আপনি চিন্তা করেন ভ্যালু ইন ইউজের ক্ষেত্রে হোয়াট উইল হ্যাপেন। ভ্যালু ইন এর ক্ষেত্রে যেটা হ্যাপেন্ড হবে, এখানে আমরা এক্সপেক্টেড ক্যাশ ফ্লোকে কনসিডার করি। নাও দিস সিচুয়েশন, what will be the expected cash flow, and this is very hard to estimate in a current scenario now. ম্যানেজমেন্টকে যদি আমরা বলি না কেন, ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এই সিচুয়েশনটাকে খুব যদি বলি ক্লিয়ারলি অ্যান্ড কনসাইজ ওয়েতে
রিফ্লেকশন আনা ইজ ভেরি ডিফিকাল্ট, তারপরও দে হ্যাভ টু অ্যাসেস ইট, এবং হোয়াট এভার দে উইল অ্যাসেস দে হ্যাভ টু ডিসক্লোজ ইট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন এই ডিসক্লোজার দেওয়ার পরে তাদের অ্যাজাম্পশন এবং সেন্সিটিভিটি গুলো খুব শর্ট মাত্রায় অ্যাজাম্পশন আনতে হবে, এবং দ্যাট কুড ডিসক্লোজ টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। গভর্নমেন্ট গ্রান্টস, দ্যাটস আ ভেরি ট্রিগারিং পয়েন্ট নাও। সো গভর্নমেন্ট অলরেডি কিছু ইন্ট্রোডিউস করেছে, অ্যাবাউট টু ইন্ট্রোডিউস অনেকগুলো। ব্যাংকের ক্ষেত্রে যেগুলো করেছে, যে ব্যাংক লোনের ক্ষেত্রে কিছু ওয়েভার দিয়ে দিয়েছে, কিছু প্রণোদনা প্যাকেজ দিয়েছে, যে আপনি কম সুদের লোন নিতে পারবেন, যে এক্সটেন্ডেড পিরিয়ড অফে দিতে পারবেন। এখন আপনি এই যে সুবিধাগুলো পাচ্ছেন, এই সুবিধাগুলোকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্টেশন করবেন কি করে? আমরা জানি IAS 20 অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সাধারণত কোনো গ্র্যান্টকে লাইবিলিটি হিসেবে দেখানো হয়, পরে সার্টেন যখন এক্সপেন্ডিচার হয় সেটার অনুযায়ী এটাকে ইনকাম জেনারেট করা হয়। দ্যাট উইল বি দ্য সিমিলার থিং হিয়ার, বাট টু ডিফারেন্ট ওয়ে। একটা হচ্ছে আপনি যেটা বললাম সেটাভাবে করতে পারেন, ডিফার্ড ইনকাম হিসেবে দেখিয়ে, সো টাইম টু টাইম যেটাকে আপনি ক্রেডিটে ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট করতে পারেন কি হিসেবে, যতটুকু আপনার এক্সপেন্স হচ্ছে সেই অ্যামাউন্টটুকু। আরেকটা হচ্ছে পারে আপনি যদি কোনো অ্যাসেট পেয়ে থাকেন, তাহলে অ্যাসেটের এগেনস্টে এটাকে ডিরিকগনিশন করে দিতে পারেন, অর্থাৎ ক্যারিং অ্যামাউন্ট থেকে অ্যাসেটকে ডিডাকশন করে দিতে পারেন, সেই অনুযায়ী প্রফিট অ্যান্ড লসে ইটস এ ডিডাকশন টু দ্য ডেপ্রিসিয়েশন অ্যাজ ওয়েল। আরেকটা অপশন এখানে আইএফআরএস দিয়ে আছে, যে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আপনি যে এক্সপেন্স করছেন না কেন, সেই এক্সপেন্সকে আপনি ডিডাকশন অর্থাৎ রিলেটেড এক্সপেন্সিটিভকে নেগেটিভ এন্ট্রি দিতে পারেন। তবে দিস বেস্ট প্র্যাকটিস উড বি আপনার এক্সপেন্সকে এক্সপেন্স রিকগনিশন করা, সেটার অনুযায়ী আপনাকে আপনি সেই অনুযায়ী এটাকে ইনকামিং স্টেটমেন্টে ওই পরিমাণ অ্যামাউন্টকে ইনকাম হিসেবে দেখানো। সো এটাকে আদার ইনকাম হিসেবে দেখানো সম্ভব, বা আপনি স্পেসিফিক লাইন আইটেমে গ্র্যান্ট ইনকাম হিসেবে দেখাতে পারেন। ইনকাম ট্যাক্সের ইম্প্যাক্ট, এখন কথা হচ্ছে যে ইম্প্যাক্ট ট্যাক্স, এটা ইম্প্যাক্ট আসতেও পারে, নাও আসতে পারে। মেবি গভর্নমেন্ট উইল গিভ সাম ইনসেন্টিভ হোয়াট এভার ইউ এস্টিমেট আর্লিয়ার। সেক্ষেত্রে IAS 8 একটা ইমপ্লিকেশন আছে, কিন্তু 8 ইমপ্লিকেশনটাকে আপনি এখনই দিতে পারছেন না, কারণ আনটিল জুন, যতক্ষণ পর্যন্ত না নিউ ফাইন্যান্স অ্যাক্ট ইনঅ্যাক্টেড হচ্ছে, ইউ আর নট ভেরি শিওর সে আপনি ব্রড আঙ্গিকের কোনো কিছু এখানে পাচ্ছেন কিনা। সো ইউ হ্যাভ টু ওয়েট হোয়াট ইজ ইনঅ্যাক্টেড এবং নট ইনঅ্যাক্টেড। এখন ট্যাক্স রিলিফ বা ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে হোয়াট উইল হ্যাপেন, এটাকে আপনি গভর্নমেন্ট গ্র্যান্ট বলবেন, অর ইটস ইউর ওয়ান সর্ট অফ ইনসেন্টিভ, অর ইটস ইউর রিলিফ। সো সেক্ষেত্রে আপনি ডিডিকগনিশন করবেন না গভর্নমেন্ট গ্র্যান্ট বলবেন, দ্যাট উইল টেকেন ইন্টু নেসেসারি স্টেপস ওয়েন দ্য গভর্নমেন্ট পলিসি উইল বি ইনঅ্যাক্টেড থ্রু দ্য ফাইন্যান্স অ্যাক্ট। সো যেটাই হোক না কেন, কারেন্ট সিচুয়েশনের ভিতরে আপনি যাই করেন না কেন, সো সেটার একটা ডিসক্লোজার আপনাকে দিতে হবে। লিজ, লিজের ক্ষেত্রে এখানে লেসরের পার্টির ইম্প্যাক্টটা খুব বেশি হয়, কারণ ম্যাক্সিমাম দেশের বলি বা কান্ট্রিতে বলি না কেন বা প্রভিন্সিয়ালিতে বলি না কেন, গভর্নমেন্ট সাধারণত আস্ক করতেছেন বাড়িওয়ালাদেরকে রেন্ট ওয়েভ দিতে অথবা রেন্ট কম নিতে। সো ডেফিনেটলি তার একটা মডিফিকেশন আসবে পেমেন্ট শিডিউলে। একইভাবে সিমিলারভাবে কিন্তু যিনি লেসি, তার ক্ষেত্রে স্কোপের বা কনসিডারেশনের একটা চেঞ্জ আসতেছে, কিন্তু IFRS 16 এর কারেন্ট সিচুয়েশনে এই চেঞ্জের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট দেওয়ার রেগুলেশন নাই। সো হোয়াট হ্যাপেন্ড, IASB এপ্রিল মাসে 2020-এ নতুন করে একটা এক্সপোজার ড্রাফট করেছে এই কনসেশনাল রেন্টের আঙ্গিকে। সো দ্যাট ইজ স্টিল ইন এ এক্সপোজ ড্রাফট স্টেজ। Once it is come out, then we can be sure what will be the accounting impact. But as of now, IFRS 16 অনুযায়ী there is no scope যে আপনি বাড়তি কিছু করতে পারবেন as part of lessee, but লেসনের ক্ষেত্রে আপনার পেমেন্ট শিডিউল ডেফিনেটলি চেঞ্জ হবে। রেভিনিউ রিকগনিশন, রেভিনিউ রিকগনিশনের ক্ষেত্রে নট অনলি দ্য অনগোয়িং সেলস বাট অলসো দ্য ফিউচার রেভিনিউ আপনার ইম্প্যাক্টেড হবে, এবং দিস ইজ মোস্টলি সার্টেন ফর অল ইন্ডাস্ট্রি এক্সেপ্ট যেটা হয়তো ওষুধ ইন্ডাস্ট্রি অর্থাৎ ফার্মাসিউটিক্যাল বিজনেস এবং অ্যাক্সেসরিজ, আলাদা অ্যাক্সেসরিজ আছে তাদের ক্ষেত্রে ইটস নাও বুমিং, বাট রেস্ট অফ দ্য বিজনেসেস দে আর শ্রিঙ্কিং। সো এই ক্ষেত্রে what will you have to do, you have to be very sure what judgment you applied, এবং সেই অনুযায়ী আপনাকে ডিসক্লোজার দিয়ে যেতে হবে। বাট কিছু কিছু কাস্টমারের ক্ষেত্রে হোয়াট উইল হ্যাপেন, আপনাকে কন্ট্রাক্ট মডিফিকেশন করতে হতে পারে, টার্মিনেশন করতে হতে পারে, যে আপনি তাকে প্রোডাক্ট দিতে পারবেন না, অথবা তিনি যে প্রোডাক্ট নিয়েছে সেগুলো সেল করতে পারবেন না ডিলার সেলের ক্ষেত্রে। সো দ্যাট ইম্প্যাক্ট উইল বি গো ইভেন টু ইউর ফিউচার আর্নেবিলিটি। সো ইভেন দো আপনার যে ইনভেন্টরিটা তার কাছে পড়ে আছে, সেটা তখন আবার ইনভেন্টরির ভ্যালুয়েশনের ইম্প্যাক্ট আসতে পারে। সো ইটস এ ডিফারেন্ট ইম্প্যাক্টেড
there will be different impact for that. Now this is a very crucial issue, events after reporting period. আমরা সহজে জানি আইএস 10 অনুযায়ী ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ডের ক্ষেত্রে আপনাকে সিগনিফিকেন্ট যদি কোনো ইভেন্ট ঘটে থাকে রিপোর্টিং পিরিয়ডের পরে, অর্থাৎ রিপোর্টিং পিরিয়ড আমরা ধরে নিলাম 31 ডিসেম্বর, যেটা নিয়ে আমরা আগেও অ্যাজ এক্সাম্পল কথা বলছিলাম। সো সেটার পরে অর্থাৎ আপনার ইস্যু ডেটের আগে যদি কোনো সিগনিফিকেন্ট ইভেন্ট ঘটে থাকে, সেটা যদি আপনাকে প্রথমে এটাকে আইডেন্টিফাই করতে হবে যে সিগনিফিকেন্ট, যদি সিগনিফিকেন্ট হয় ডিটারমাইন করতে হবে এটা অ্যাডজাস্টিং না নন অ্যাডজাস্টিং, এবং সেই অনুযায়ী আপনাকে অ্যাডজাস্ট বা ডিসক্লোজ করতে হবে। অ্যাডজাস্টিং হলে অ্যাডজাস্ট করতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, আর যদি নন অ্যাডজাস্টিং হয় তাহলে ডিসক্লোজ করতে হবে। এখন কারেন্ট সিনারিওতে ম্যাক্সিমাম দুইভাবে বিজনেস ইফেক্ট হচ্ছে। একটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে ইফেক্টেড হচ্ছে, আরেকটা হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন মেজারের কারণে। এখন মোস্টলি আমরা কিন্তু গভর্নমেন্ট মেজারের কারণেই ইফেক্টেড হচ্ছে। করোনা ভাইরাসের কারণে বিজনেস ডিরেক্টলি ইম্প্যাক্টেড না হলেও গভর্নমেন্ট মেজারের কারণে এটা ইম্প্যাক্টেড হচ্ছে। সো আমি যদি একটু অন্য সেন্সে এটাকে চিন্তা করি, দিস ইজ পোস্ট ট্রমেটিক ইভেন্ট। সো পোস্ট ট্রমেটিক ইভেন্টের ক্ষেত্রে দিস ইজ নট অ্যান অ্যাডজাস্টিং ইভেন্ট। Most of the businesses will conclude this in non-adjusting event, but ম্যানেজমেন্টকে অবশ্যই ব্যাপারে কোনো ম্যাটেরিয়াল ইম্প্যাক্ট যদি থাকে they have to disclose it to the financial statement. আদার অ্যাকাউন্টিং এস্টিমেট কোন কোন জায়গায় ইফেক্ট করতে, আমরা অলরেডি কিছুক্ষণ আগেই ডিসকাস করেছিলাম যে আইএস 2 এর ইনভেন্টরির ক্ষেত্রে নেট রিলায়েজেবল ভ্যালুর ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট আসবে। ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট এবং জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে আপনি যদি ইকুইটি মেথডে অ্যাকাউন্টিং করে থাকি তাহলে সেখানে একটা ইম্পায়ারমেন্টের চান্স আছে। আপনার যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বা ইনট্যাঞ্জিবল বা রাইট অফ ইউজ আছে সেটার রিমেইনিং ইউজফুল লাইফ নিয়ে একটা কনসিডারেশন আসতে পারে। আইএস 37 অনুযায়ী আপনার রিস্ট্রাকচারিং প্ল্যান যদি করতে হয় বিজনেসে তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ এ প্রভিশনিং টার্ম অর কন্টিনজেন্সি, যেটাই হোক না কেন সেটা আসবে। অথবা যদি আপনার অনারাস কন্ট্রাক্ট থাকে তাহলে সেটার একটা প্রভিশনের ডিসকাশন অথবা ইফেক্ট আসতে পারে। আদার ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার যেটা করতে পারে, এর কারণে এই আউটব্রেকের কারণে অবশ্যই অ্যাসেট এবং লাইবিলিটির ক্ষেত্রে ম্যাটেরিয়াল যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে সেই ম্যাটেরিয়াল অ্যাডজাস্টমেন্ট অবশ্যই আসবে। there is a major things will come up disclosure in the interim financial reporting. So business কে মেইনলি those are listed তাদেরকে একটা interim financial reporting করতে হয়। সো যারা অলরেডি 31 ডিসেম্বরকে ক্লোজ করে ফেলেছেন এখন তাদের এই মার্চের রিপোর্টিং চলে আসছে ইন্ট্রিম। সো এই রিপোর্টিং ইভেন তো জুনেও আসবে। So what the impacted in their business they have to disclose it very clearly here. So কিছু ক্যালকুলেশন ডেফিনেটলি তাদের করতে হবে, যেমন ইসিএল এর ক্যালকুলেশন ডিফারেন্টলি আসবে যেটা তারা ডিসেম্বর এন্ডে করছে না কেন। সেলস এর ক্ষেত্রে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ আসবে, সো দে হ্যাভ টু ডিসক্লোজ ইট ভেরি ক্লিয়ারলি কম্পেয়ার টু লাস্ট কোয়ার্টার, ইভেন দো কম্পেয়ার টু লাস্ট ইয়ার্স সেম কোয়ার্টার। সো even though the if the companies has loan, they have financing sources, so সবগুলোর ক্ষেত্রে they have to disclose it very clearly if they fall under the category of defaulter as of now, but গভর্নমেন্টের বিভিন্ন মেজারমেন্টের কারণে ওইটাকে হয়তো আমি এখন ডিফল্টার বলতে পারছি না। সো what will happen, liquidity and other things they have to disclose it very clearly in the financial reporting. So that's all from me for COVID-19 and IFRS impact. এটা যদি আপনাদেরকে সামান্যতম হেল্প করে থাকে I'll be very glad. So thank you very much. Stay home, stay safe and stay positive. Thank you so much.